হ্যাঁ বলো বলো। শোন তবে, তখন আমি দিনের পর দিন রাজসভায় গিয়ে রাজামশাইকে হাসাতে হাসাতে আর বাড়ামো করতে করতে একরকম ওই হাঁপিয়ে উঠেছি, বুঝলি? 1 2 3 4। আরে আরে আরে, এরকম ভাবে পায়ের বদলে হাতে করে হাঁটছো কেন? আমি একঘেয়েমি কাটাতে চাইছি। সারা জীবন তো পা দিয়ে হেঁটে এলাম, এবার উফ উফ চেষ্টা করছি হাতে করে হাঁটবার। এরকম ভাবে কেউ একঘেয়েমি কাটায়? লোকে তো পাগল বলবে। যাও নিজের কাজ করো গে, যাও, আমাকে আর জ্ঞান দিতে হবে না, বুঝলে? জ্ঞান দিতে হবে না, বলি হলোটা কি? একটা কথাও বলবে না, আমি কিন্তু ভীষণ রেগে যাব বলে দিলাম। কেন কেন এত গজগজানি কিসের? থাকো তো বাড়িতে, আর ওদিকে আমি দুবেলা ওই মাথার ঘাম পায়ে ফেলে মহারাজের মনোরঞ্জন করে তাকে সন্তুষ্ট করে 2 পয়সা ঘরে আনি। তা শুধু ভালো কথা, কিন্তু এতে এত রাগ করারই বা কি আছে? এই ভালো লাগছে না, বুঝলে? আমি যেন একটা যন্ত্র। আসলে আমার বড় একঘেয়েমি লাগছে, এই রোজ রোজ একই কাজ। আর পারি না বাপু। তোমার এমন কি শক্ত কাজ যে আর পারছো না? কাজ বলতে তো শুধু মহারাজকে একটু হাসানো আর কূট বুদ্ধি করে লোককে জব্দ করা। এ কাজ যে কেউ পারে, এর জন্য আবার পরিশ্রম। হাসি পায়। কি হাসি পায়? আমার কথা শুনতে তোমার হাসি পায়? হ্যাঁ, বেশ, দেখি কতখানি মূরত তোমার। যাও দেখি কাল থেকে আমার জায়গায় ওই রাজবাড়ি গিয়ে মহারাজের কাছ থেকে টাকা রোজগার করে নিয়ে এসো দেখি। যাও 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 দেখি, যাও যাও। ও এই ব্যাপার, এ আবার এমন কি শক্ত কথা? বেশ তো, সোজা কথা যখন, তখন তুমি কাজই করে দেখাও না, বুঝবো যে তুমি ওই গোপালের গিন্নি। ঠিক আছে, কালকে আমি তোমার বদলে মহারাজের কাছে যাব, দেখিয়ে দেব। তবে কি আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা বেশ, বলো দেখি তোমার শর্ত। আমি যদি কাল মহারাজের কাছে যাই, মানে তোমার কাজ যদি কাল আমি করি, তাহলে আমার কাজটাও তোমাকে করতে হবে। তোমার কাজ মানে? তোমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। রান্না? আমি আমি রান্না করব? ইস, তুমি না গোপাল ভাঁড়, তুমি না সবই পারো। দেখি কেমন রান্না করতে পারো। আমাকে রান্না দেখাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, দেখবে গোপাল ভাঁড় কেমন খিচুড়ি রাঁধতে পারে। আজ গোপাল এত দেরি করছে কেন? কিছু কি খবর জানেন মহামন্ত্রী? আজ্ঞে না মহারাজ, আপনিও যেখানে আমিও সেখানে, কিছুই বুঝতে পারছি না। আগে বর্ষাকাল তো, বোধহয় খিচুড়ি খেয়ে পেট খারাপ করেছে। সকালবেলার কাজটা হয়তো একটু বেশি রকম হচ্ছে, যা পেটুকলো। যা বলেছো। হয়তো এখন খাটে শুয়ে ওই পেটে তেল জল মালিশ করছে। কে কে ওখানে কাঁদে? কে? এ তো বড়ই হৃদয় বিদারক কান্না। মন্ত্রী, দেখো তো কে? আহা, কি চায়? এই, কে তুমি? কি চাও? দাঁড়াও, আমি যাচ্ছি, গিয়ে শুনছি। আরে মন্ত্রী মশাইয়ের কি হলো? এ তো আচ্ছা ঝামেলা দেখছি। অমাত্য, তুমি একবার ওখানে যাও তো, গিয়ে দেখো কি ঘটেছে। মন্ত্রী হঠাৎ কেন কাঁদতে শুরু করেছে? যে আজ্ঞে মহারাজ, আমি এই যাব আর এই আসবো। যে
তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, কি হয়েছে? ও মন্ত্রী মশাই, কি হলো আপনার? হ্যাঁ, আরে এ কি বিপদ! এ তো আমার তো কাঁদে যে। আরে হলোটা কি? গোপাল, গোপালের কি হয়েছে? মহারাজ, আমি গোপালের বউ। গোপাল কত রাতে, গতকাল রাতে? আরে গতকাল রাতে কি? গতকাল রাতে গোপাল সিংহে ফুকেছে। এ শিঙে ফুকেছে? মানে কি বলতে চাইছো? হ্যাঁ, গোপাল ছিঙে ফুঁকেছে, মানে মানে গোপাল মারা গিয়েছে। কি হলো মহারাজ? কি খবর শোনালে? এই তো গতকালই গোপালকে দেখেছি জলজ্যান্ত। হায় আমার গোপাল, আমি এখন কি করি? কোথায় যাই? কার কাছে দুটো টাকার জন্য হাত পাতি? দুঃখ করো না, দুঃখ করো না। আহা, সবই বিধির নিষ্ঠুর বিধান। তিনি কখন যে কারে রাখেন আর কারেই বা নিয়ে যান কেউ জানে না, কেউ আমি জানে এখন না। কি করব মহারাজ? গোপাল তো আমারও একজন পরমাত্মীয়ের মতো ছিল। আজ ও চলে যেতে আমার বুকের ভিতরটা যে কিরকম হু হু করে উঠছে তা তোমাকে কি করে বোঝাই বলো। আর আমার কর্তব্য আমাকে ভালোভাবে করতে হবে। মন্ত্রী, বলুন মহারাজ। এবার গোপালের শ্রাদ্ধ শান্তির জোগাড় ভালোভাবে করে দিতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার আমার। মন্ত্রী, ভাঁড় বউ যা চাইছে তাই দিয়ে দাও, ওকে আর কষ্ট দিও না, আমার ভালো লাগছে না। এই নাও 1000 টাকা। ওটা 1000 মোহর? এতে কি হবে মহারাজ? আমার ইচ্ছে ছিল বৃষোৎসর্গ করার, বাঙালি ভোজন করার, বস্ত্র বিতরণ করার, আরো কত কি। আর কেঁদো না, তোমার কান্না দেখে এবার যে আমারই কান্না এসে যাচ্ছে। তুমি বরং এক কাজ করো, যদি এই টাকায় না হয় তাহলে আর অন্য আরেকজনকে পাঠিয়ে দিও, আমি তার হাতে আরো টাকা দিয়ে দেব, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। সবই আপনার দয়া মহারাজ। 1 2 3 4 5 6 7 8 119 120 121 770 771 772 997 998 999। একই একটা মোহর। কম আছে মহারাজ, একটা মোহর এখানে কম আছে। ওকে তাড়াতাড়ি এক মোহর দিয়ে বিদে কর। বাবারে, উফ, এই নাও। প্রণাম ওই মহারাজ, প্রণাম ওই। ওগো, তুমি কোথায় গেলে গো? খিচুড়ি রান্নাটা যা হয়েছে না,
কি গো, কি গো শুনছো? এই যে, এই যে, দেখো, দেখো আমি কি এনেছি দেখো। কই 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 দেখি দেখি দেখি। আরে বাবা, এই যে অনেক টাকা। এই এত টাকা তুমি কোথায় পেলে গো? বলেছিলাম না মহারাজকে বোকা বানিয়ে টাকা আনবো। দেখো কেমন পেরেছি দেখো। কি আর তো কোনো সন্দেহ নেই যে আমি তোমার যোগ্য বউ। তা কি করে এত সব কাণ্ড করলে তুমি? কি বললে মহারাজকে? মহারাজকে বললাম তুমি শিঙে ফুকেছো। মহারাজও ভাবলেন যে তুমি মারা গেছো, ভীষণ দুঃখ পেলেন। তারপর আমাকে তোমার শ্রাদ্ধ শান্তির জন্য 1000 মোহর দিলেন। এই না হলে গোপালের গিন্নি। বেশ, এবার তাহলে আমার খেলও দেখে যাও। খেল আবার দেখালে তুমি? এবার দেখে যাও তোমার স্বামী কেমন তোমার কাজও করতে পারে। বাবা বাবা বাহ, চমৎকার হয়েছে, বাহ। কি হলো বলো তো মন্ত্রী, গোপালের পারলৌকিক ক্রিয়া ঠিক মতো হচ্ছে কিনা একবার খোঁজ নিয়েছো? মহারাজ, এই ব্যাপারেই খোঁজ নিতে আমি 2জন প্রহরীকে গোপালের বাড়ি পাঠিয়েছিলাম। তারা ফিরে এসে অদ্ভুত সব খবর দিচ্ছে মহারাজ। কি রকম খবর আবার? আগে গোপালের বাড়ির চারিদিকে শ্রাদ্ধ শান্তির কোনো আয়োজন তারা দেখেনি, বরং ভিতর থেকে অদ্ভুত যত শব্দ বেরিয়ে আসছে, সেই শব্দ শুনে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছে। কিসের শব্দ? ও অনেকটা ঠিক শিঙে ফোঁকার শব্দ মহারাজ। সে কি কথা? গোপালের ঘরে কে শিঙা ফুঁকছে রে বাবা? আমি মহারাজ। থামো গোপাল, তুমি এখানে এ কি করে সম্ভব? আগে মহারাজ, আমাকে আমার স্ত্রী পাঠালো। আপনি বলে দিয়েছিলেন যে ওই আমার শ্রাদ্ধ শান্তির জন্য টাকা দেবেন, যদি কিছু বেশি লাগে তাই ওই বাকি টাকাটা আনতেই আমি এসেছি। কি ব্যাপার, তুমি কালকে যে শিঙে ফুঁকেছো মানে মারা গেছো, আজ আবার এলে কি করে? আমি যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তোমার স্ত্রী কি আমাকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেল? মহারাজ, আমার স্ত্রী আপনার কাছে এতটুকু মিথ্যে কথা বলেনি মহারাজ। সে প্রবঞ্চক নয়। গতকালের কথাটা আপনি ওই ভালো করে ভাবুন মহারাজ, কি বলেছিল আমার স্ত্রী। কি আবার বললো? তুমি নাকি শিঙে ফুঁকেছো? যথার্থই সত্য কথা মহারাজ। আমি গতকাল থেকেই এই শিঙেটা ফুঁকছি। বিশ্বাস না হয় শুনুন। থামো থামো তো গোপাল, থামো। ও, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। সত্যি গোপাল, তোমার ভার না হয়ে না মুক্তার হওয়া উচিত ছিল। আগে অপরাধ নেবেন না মহারাজ। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে আমার গিন্নিও আমার মতো বুদ্ধি ধরে কিনা। তা সে যে এত চতুর তা আমার জানা ছিল না মহারাজ। যাকে যাকে, আপনার অনেক সময় নষ্ট করেছি, আর কালকের টাকাটাও আপনার কাছে ফেরত এনেছি মহারাজ। দয়া করে পুরো ব্যাপারটাকে একটা মজা ভেবে নিন। না না, ও টাকা তোমাকে আর ফেরত দিতে হবে না। তোমার গিন্নির বুদ্ধির তারিফ করে আমি ওই টাকা পুরস্কার হিসেবে দিলাম। মহারাজের অসীম দয়া। জয় গোপাল গিন্নির জয়।
এবার বুঝলি তো, তোদের দিদাও কারো চেয়ে কম যায় না। দারুণ দারুণ, সত্যি দিদা তোমাকেও হার মানিয়ে দিয়েছে। ঠিক ঠিক। দাদু, এবার তাহলে দিদার বুদ্ধি আরেকটা গল্প বলো। না 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 না, সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি না ফিরলে তোর দিদা আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করবে। এই শোন, তোরাও সব বাড়ি যা। আরে যা যা যা, পড়তে বসগে, যা যা যা, আবার কাল বিকেলে আসিস, বুঝলি? দেখো দেখো, আস্তে আস্তে আস্তে, আরে ধুতি খুলে যাবে রে, ধুতি খুলে যাবে। গল্প বলো না। দাঁড়া দাঁড়া, ওরে বে, আমি এখন রাজসভায় যাচ্ছি, পরে এসে তোদের গল্প বলবো। এখন এই দেখো, গল্প না বললে আমরা তোমাকে রাজসভায় যেতেই দেব না। ঠিক ঠিক। গল্প বলো, গল্প বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, চল ওই গাছতলাটায় গিয়ে বসি। হ্যাঁ, আয় আয় আয়। নাও, এবার শুরু করো। শোন তো, তোরা তো ওই মুর্শিদাবাদের নবাবের কথা শুনেছিস? হ্যাঁ, সে এক ভীষণ খামখেয়ালি লোক, বুঝলি? হঠাৎ হঠাৎ তার মাথায় অদ্ভুত সব খেয়াল চাপে, আর তার জন্য মাথা খারাপ হয়ে যায় আমাদের মহারাজ ওই কৃষ্ণচন্দ্র। তো সেবার হলো কি, অনেক দিন হয়ে গেল এক জায়গায় একটানা বসে আছি। এবার কিছুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করতে হবে। হুজির, যে আগে হুজুর, আমাকে কিছু বলবেন? মুর্শিদাবাদে অনেক দিন হলো পড়ে আছি, এবার আমি বেড়াতে বেরোবো, তার সাথে একটু শিকার করলে মন্দ হয় না। তুমি আমার যাওয়ার আয়োজন করো। আপনি কোথায় যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেন জাহাপানা? কাছাকাছি এমন কোথাও যেখানকার পরিবেশ চৌস্ত হবে আর শিকারেরও বন্দোবস্ত করা যেতে পারে, এমন কোন জায়গা হদিশ আছে তোমার কাছে? এমন একটা জায়গা আছে বটে, আর সেটা আপনার পরিচিত জায়গা। আমার পরিচিত জায়গা? কোন সে জায়গা? কেন হুজুর, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা ভুলে গেলেন? কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, তিনি তো আপনাকে বারবারই সেখানে যেতে বলেছেন। ওখানকার পরিবেশও অত্যন্ত ভালো, আর কাছে পিঠে বন জঙ্গলও আছে। আপনার মনোবাসনা সেখানে সহজেই পূরণ হবে হুজুর। ঠিক বলেছো হুজি, ঠিক বলেছো। তুমি এখনই কৃষ্ণচন্দ্রকে সংবাদ পাঠিয়ে দাও যে আমি ওর রাজ্যে কিছুদিনের মধ্যেই ছাউনি ফেলবো। তিনি যেন আমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত থাকেন। যাও। বন্ধুগণ, আজকে আমার কাছে একটা বড়ই গুরুত্বপূর্ণ খবর আছে। আর কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের নবাব বায়ু পরিবর্তন করতে আমাদের রাজ্যে আসছেন। নবাব? মুর্শিদাবাদের নবাব? প্রচন্ড খেয়ালি মানুষ, কখন যে হঠাৎ করে কি চেয়ে বসবেন কিছুরই ঠিক নেই। আমাদের খুব সাবধানে ওনার যত্ন করতে হবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া উনি রাজসভায় আসবেন না, রাজধানীর উত্তর দিকে যে বিশাল অরণ্য আছে তার পাশে ছাউনি ফেলবেন, আর শিকারও করবেন। নবাবের আরাম বিরামের যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আমি নিজে সব ব্যবস্থার তদারকি করব। আমোদ প্রমোদ, ভালো ভালো খাবার, সব কিছুর ব্যবস্থা রাখতে হবে। মহারাজ, খাবারের কথাই যখন উঠল তখন একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। ওহ, আবার কি কথা? বলে ফেলো, বলে ফেলো। মহারাজ, নবাব সাধারণত গোমাংসই খুবই পছন্দ করেন, কিন্তু এটা তো হিন্দু রাজ্য, এখানে গোমাংস তো পাওয়াও যাবে না। কিন্তু নবাব যদি জেদ ধরেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো মন্ত্রী। সেক্ষেত্রে আমাদের নবাবকে উত্তম রূপে খাসি আর মোরগের মাংস খাইয়ে মন ভরাতে হবে। এছাড়া আর উপায় কি? হ্যাঁ, আর তাতেও উপায় না হলে হাতের কাছেই তো আছে আমাদের কৃষ্ণনগরের
বিখ্যাত সরপুরিয়া রাজভোগ, এর স্বাদে আর গন্ধে নবাব গোমাংসের কথা ভুলেই যাবে। ঠিক বলেছ গোপাল, নবাবের এমন খাতিরদারি করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে আপনারা এবার তৈরি হয়ে নিন, আজ থেকেই কাজে লেগে পড়ুন, আর একদম সময় নষ্ট নয়। বাহ, বহুত খুব, বড়ই জবরদস্ত চিজ। কি নাম বললেন এই খাবারের? আগে হুজুর সরপুরিয়া, আমাদের রাজ্যের সব থেকে জনপ্রিয় মিষ্টি। তা আমাদের বাবুর্চিকে শিখিয়ে দিলে সে এরকম জবরদস্ত জিনিস নিশ্চয়ই পাকাতে পারবে। নিশ্চয়ই জাহাপনা। তাছাড়া মোগলাই খানার সাথে সরপুরিয়া বেশ ভালোই লাগবে বোধহয়। ভালোই লাগবে, আর তার সাথে একটু মোগলাই গরম মশলা মেশালে স্বাদ আরো বেড়ে যাবে। মিষ্টিতে গরম মশলা বাবার জন্মেও শুনিনি। কিছু কি আপনি বলতে চাইছেন? না 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 না, মানে আপনার ভাবনা খুবই ভালো হুজুর। আমাদের ময়রা আপনার বাবুর্চিকে সব শিখিয়ে দেবে। কি হলো, বাইরে এত গোলমাল কিসের? একবার দেখো তো। এ কি অবস্থা হয়েছে তোমার? কে এমন করলো? হুজুর ষাঁড়, ছাউনিতে ষাঁড় পড়েছে হুজুর, ষাঁড়। ষাঁড় এলো কোত্থেকে? কিচ্ছু বুঝতে পারছি না হুজুর, কোত্থেকে যেন এসে পড়েছে, পুরো শিবির একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে হুজুর। ওই যে শুনুন আবার ডাকছে। ব্যাপারটা একবার নিজের চোখে দেখতে হচ্ছে। এই তোমরা সব চলো তো, একবার দেখি। কোথায় সেই বেয়াদব? আজকে আমি বহুত খুব, কি চমৎকার ষাঁড়, কি নধর দেহ, যেন তেল চুইয়ে পড়ছে। একেবারে জবরদস্ত গোস্ত। হুজুর আমরা সবাই মিলে এখনই ওটাকে তাড়িয়ে দিচ্ছি। এই না, তাড়িও না, इसको पकड़ो। পাকড়ো মানে? কি সুন্দর শরীর, চমৎকার মাংস হবে। বেটাকে ভালো করে ধর, আর শুনে রাখ, কাল এই ষাঁড়টাকেই জবাই করে আমার খানা পাকানো হবে। এই মাটি করেছে, এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের পিতৃশ্রাদ্ধের বিসর্গসার এবার নবাবের কবলে পড়েছে। ওর আর রক্ষে নেই। যাই তাড়াতাড়ি, রাজসভায় যেতে হবে। খবরটা শুনলে মহারাজ নির্ঘাত মূর্ছা যাবেন। জাহাপনা, এবার আমাকে বিদায় দিন, রাজসভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এবার আপনি আসুন, আর আগামীকাল আমি এখানে একটা বিরাট ভোজ সভার আয়োজন করছি। কাল তাই আপনাদের মহারাজকে এখানে আসতে বলবেন। রাজাকে কাল আমি আদা দিয়ে ষাঁড়ের কোরমা খাওয়াবো, বুঝলেন? ঠিক আছে, সেলাম হুজুর, আদাব। আদাব, হ্যাঁ। আদা দিয়ে কোরমা হবে কাল। একই কথা শোনালে মহামন্ত্রী, এ আমি কি চরম ধর্ম সংকটে পড়লাম।
আমার পিতা শ্রাদ্ধে উৎসর্গ করে ষাঁড়টাকে ধর্মের নামে ছেড়ে দিয়েছিলাম। বৃষোৎসর্গের বৃষ মারা পড়লে যে আমার পিতৃপুরুষ নরকে যাবে। কিন্তু নবাবের হাত থেকে ওকে উদ্ধার করার উপায়ই বা কি? নবাব যাকে খেতে চাইছেন তাকে ছিনিয়ে আনার চেষ্টা মানে তো রাজদ্রোহ বই তো কিছু নয়। তাই তো, ওরে বাবা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। হিন্দুর নগরে গো হত্যা হলো, আমার পিতৃপুরুষের নরকবাস হবে। কোনো উপায় নেই ঠেকাবার। যত সব বদমাস নবাব। আমাদের এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! থামুন, বিপদের সময় একটা বুদ্ধি দেওয়ার নাম নেই, আবার নাকি কান্না কাঁদতে লেগেছে। সবাই সবাই একদম চুপ করে থাকবেন। আমাকে আমাকে একা ভাবতে দিন তো, দেখি দেখি কোনো শেষ রক্ষা করতে পারি কিনা। আগে মাফ করবেন মহারাজ, আমার উপর ভার দিলে আমি ষাঁড়টাকে নবাবের কবল থেকে খালাস করে আনতে পারি। কার সাথে টক্কর দিতে হবে বুঝতে পারছো? এ হলো স্বয়ং মুর্শিদাবাদের নবাব। আমার উপর ভরসা রাখুন মহারাজ, আমার জেদ তো আপনি ভালো করেই জানেন। তুমি বোধহয় নবাবকে ঠিকভাবে চেনো না। নবাবের মতো বদরাগী লোক রসিকতায় ভোলেন না। আপনাদের নবাবও কিন্তু আমাকে সম্যকভাবে চেনেন না। আপনি বলুন না মহারাজ, আমার দৌড় ওনার জানা আছে কি? তুমি ঠিক কি করতে চাও? আমি তো কিছুই ভেবে কুল পাচ্ছি না। আপনি শুধু একটা ছোট্ট কাজ করুন। ছোট্ট কাজ? ছোট্ট কাজ কিরকম? শুনুন মহারাজ, আর আপনি নবাবের নামে একখানি পত্র পাঠান। আমার কথা বলুন 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 বলুন, আপনি আমাকে পাঠাচ্ছেন। তোমাকে পাঠাচ্ছি? কেন কেন? স্রেফ নবাবের মনটা একটু ফুরফুরে করে দেবার জন্য আপনি আমাকে পাঠাচ্ছেন। গোপাল, আমার কিন্তু ভয় করছে। তুমি কাজ হাসিল করতে পারবে তো? ধরে নিন আপনার ষাঁড় আপনি ফেরত পেয়ে গেছেন। দেখুন এবার আপনার গোপালের খেল দেখুন। বেশ, তোমার কথা মতোই কাজ হবে। এই আমি চিঠি লিখে দিচ্ছি। প্রণাম মহারাজ, এই চললাম আমি ষাঁড় উদ্ধার অভিযানে। সেলাম হুজুর, আপনার চরণে এই দাসের শত কোটি সেলাম। আরে, এ কে উজির? জাহাপানা, এ হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন রসিক লোক। নবাবের দিল খুশ রাখবার জন্যেই রাজাজি একে পাঠিয়েছেন। দিলখুশ? বেশ বেশ। গোপাল, তোমার নাম আমি শুনেছি বটে। ঠিক আছে, তুমি আমার দিল খুশ করে দাও। হ্যাঁ, মাফ করবেন জাহাপনা, আমি এসেছিলাম আপনার দিল খুশ করার জন্য, কিন্তু এখানে এসে আমার দিল নাখুশ হয়ে গেল হুজুর। কেন 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 কেন? আমি একটা বিচ্ছিরি দৃশ্য দেখতে পেয়েছি এখানে। ইস, ছ্যা, 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 থু, 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 থু। কি দৃশ্য তুমি দেখলে যে এত নফরত? হুজুর, ওই নোংরা সাপটা কেন আপনার পবিত্র শিবিরে বেঁধে রেখেছেন জাহাপনা? নোংরা বলছো কেন? বেশ তাগড়াই আছে, ভালো গোস্ত হবে। হ্যাঁ হুজুর, খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন সাপটাকে খেয়ে ফেলুন। তুমি হিন্দু হয়ে ষাঁড় খাওয়ার কথা বলছো? হুজুর, ওই সাপটা বড়ই নোংরা। ও যা উৎপাত করে, গোটা দেশের লোক ওর জ্বালায় একেবারে অস্থির হয়ে যায় হুজুর। কে উৎপাত করে? গুটিয়ে দেয়? না হুজুর, তাহলে তো ল্যাটা চুকেই যেত। কিন্তু ওই সার যা করে, এই ও ও আমি মুখে আনতে পারবো না হুজুর। রাম রাম ওয়াক ওয়াক, থু থু থু। আরে বলেই ফেলো না, কি কাজ করে? কি আর বলবো জাহাপনা, ওর জ্বালায় মাঠে কারোর বড় বাইরে করার উপায় নেই। কেন কেন কেন? কেন বলবো? বলেই ফেলি। হ্যাঁ, মানে ও মল ভিন্ন, মানে ওই
ওই নোংরা ভিন্ন আর কি, আর কিছুই খায় না, মানে ওই গু খেকো সাপ। মুখে কোষাট? হুজুর, ষাঁড়টা ওই গুয়ের লোভেই মাঠে মাঠে ঘোরে, কোনো লোককে মাঠে বসতে দেখলেই হলো তাকে গুটিয়ে একেবারে তুলে দিয়ে তার ময়লাটা খেয়ে ফেলে। ছি ছি ছি, ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ জাহাপনা, ওকে আপনি ওই যত তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, ওকে আপনি যত তাড়াতাড়ি খাবেন ততই আমাদের মঙ্গল। এই দেশের লোক নিশ্চিন্ত হয়ে মাঠে বসুক। তবা 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 তবা, এই ষাঁড়ের মাংস আমি খেতে চেয়েছিলাম। আপনি কি অসুস্থ বোধ করছেন জাহাপনা? না 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 না, মানে ঠিক আছে ঠিক আছে। এই 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 ষাঁড়টাকে এক্ষুনি বিদায় কর। হুজুর, ষাঁড়টার শরীর স্বাস্থ্য ভালোই, বেশ এই উপাদেয় মাংস হতো হুজুর, না হয় একটু ওই মলি খায় আর কি। না 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 না, ওকে দূর করো দূর করো। আর উজি, এক্ষুনি আমার মুর্শিদাবাদ ফেরার ব্যবস্থা করো, এক্ষুনি এক্ষুনি। জোর হুকুম জাহাপানা। হুজুরের যেমন মরছি। আমি আসছি হুজুর, আদাব। হঠাৎ ওর দড়ি খুলে দে, যা 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 যা। ধন্য ধন্য তুমি গোপাল, চমৎকার চমৎকার, তুমি ভাবা যায় না, তুমি আজ আমাকে ধর্ম সংকট থেকে বাঁচালে। মন্ত্রী মন্ত্রী, গোপালকে 2000 টাকা পুরস্কার দাও এক্ষুনি। মহারাজের জয় হোক। ব্যাস, নবাব ষাটটাকে ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ পালালেন, আর আমাদেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তোরা সব খুশি তো? হ্যাঁ, এবার তাহলে আমি রাজসভায় যাই। কাল কিন্তু আর একটা গল্প বলতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, বলবো বলবো। উঠিয়ে তো দেরি করছে কেন বলতো? ঠিক আসবে, ওর সঙ্গে ওর ভাই দুটো আছে না, ওদের জন্য মনে আর দেরি হচ্ছে। কিন্তু পুটে আর টেপা আমাদের প্ল্যান জেনে যাবে না তো? ঠিক ওদের ভাগিয়ে দেবো। ওই তো আসছি। এবার দেখবো কি করে তুই পুটে আর টেপাকে ভাগাস। এই শোন, তোরা তো ছোট, তোরা একটু এগিয়ে হাঁট, আমাদের বড়দের একটু পার্সোনাল কথা আছে। তোমরা পড়ো ক্লাস 5-এ আর আমরা পড়ি 2-তে, তো তোমাদের কি এমন কথা আছে যে আমাদের সামনে বলতে পারছো না? সে কৈফত আমি তোদের দেবো না। তাহলে আমরাও যাব না। ভাই জানা, একটু এগিয়ে হাঁট। ঠিক আছে ঠিক আছে। শোন, কাল খুব ভোরে উঠবি, তারপর সবার নজর এড়িয়ে লঙ্কা দাদুর বাগানের পেছন দিকে চলে আসবি। গাছে ফাছে কিন্তু আমি উঠতে পারবো না বাবা। নাপলা, আমি কিন্তু তোকে ডাকতে পারবো না। যদি খেজুর রস খাওয়ার ইচ্ছে থাকে তাহলে নিজে নিজে একদম 5টার মধ্যে লঙ্কা দাদুর বাগানের পেছনে। আর বলতে হবে না। কি কথা বলছে বলতো? টেপা, দিদির ওপর নজর রাখতে হবে। চল দেখি দিদি কোথায় যায়। আহ, এত ভোরে অনেক দিন পরে বেরোলাম, হাঁটাহাঁটি করলে ভুঁড়িটা একটু কমবে। কি এই ভোরে ওরা কারা? চেনা চেনা মনে হচ্ছে, একটু পিছু নি। এখন তো পুটির দেরি হওয়ার কথা নয়। তাই তো, এদিকে ভোটটাও কেটে যাচ্ছে। ওই তো এসে গেছে।
রস পারবে এইটারে আমাদেরও খাওয়া হবে কি বল যা বলেছিস আচ্ছা, ওরা তাহলে এই মতলবে এত ভোরে উঠেছে, হ্যাঁ? না, ধরতে হচ্ছে। নে নে উঠি কাছে ওঠ আমার না ভয় ভয় করছে। তাহলে সর, আমি উঠি। এই যে, কাউকেই উঠতে হবে না। গোপাল দাদু, হ্যাঁ, তোমরা একটা খুব খারাপ কাজ করতে যাচ্ছিলে। না বলে অন্যের জিনিস নেওয়া বা খাওয়াকে কি বলে জানো তো? চুরি এ কি তোরা? দিদি এই খেজুর রস চুরি করার জন্য তোদের পার্সোনাল কথা ছিল চুপ চুপ কিন্তু তোমরা আমায় কথা দাও যে তোমরা এরকম কাজ কখনো করবে না। একটা শর্তে। গল্প বলতে হবে, তাই তো? ঠিক তাই কিন্তু এখন তো গল্প শোনানো যাবে না, তোমাদের পড়তে বসতে হবে বাড়ি গিয়ে। তাহলে তাহলে আবার কি আজ বিকেলে শুনবো বেশ, আজ তাহলে বিকেলে লঙ্কা দাদুর বাগানে বসেই গল্প শোনাবো, হ্যাঁ? কি মজা, কি মজা। এসে গেছি, এসে গেছি, গল্প শোনাতে এসে হাজির গল্প দাদু। দম বেরিয়ে যাচ্ছে, একটু বসে নি, খিদে পাচ্ছে। ওই তো অনেক পেয়ারা ঝুলছে, তো একটা পেড়ে খাই। আহ, দারুণ গন্ধ তো। বাবা, কি বড় লাগছে পেয়ারাটাকে নাকের কাছে ধরলে। যাই, পেয়ারাটা খেতে খেতে মিষ্টির দোকানেই যাই। কিন্তু পকেটে তো মাত্র 1 টাকা রয়েছে, মিষ্টি খাবো কি করে? থাক, খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো। মিষ্টি দেখতে তো আর টাকা লাগবে না। এই হতচ্ছাড়া, সর সর বলছি, সর। দিলি তো আমার কাঁচটা নোংরা করে। আবার পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক লাগিয়ে দেখছিলাম। বলি মিষ্টি কি দেখার জিনিস? হ্যাঁ, খাবার জিনিস, খাবার। খাবি নাকি একটা? হ্যাঁ, খাবো। হ্যাঁ খাবো, ভাগ ভাগ এখান থেকে, ভাগ। দাও না ভোলা দাদু, দাও না একটা। দেব দেব, আগে টাকা বার কর, দেব। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাহলে হাওয়া পাতলা কর, পাতলা কর। বাহ, আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? তাহলে কি বিনা পয়সায় মিষ্টি খাবি? মামার বাড়ির আবদার নাকি? ও ভোলা দাদু, ভোলা দাদু, দাও না একটা মিষ্টি। বললাম তো, টাকা ছাড়া মিষ্টি হবে না। আচ্ছা আচ্ছা, তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে তো কর। কি কাজ করব বলো? নে, কাঁচটা পরিষ্কার কর। নে, কাঁচটা পরিষ্কার কর। টাকা ছাড়া মিষ্টি যেন মরুভূমিতে বৃষ্টি। দাদু দাদু, হয়ে গেছে। কই দেখি। এই তো দেখো, কাঁচ কেমন চকচক করছে। দাও, এবার মিষ্টি দাও। সে তো পেয়েই গেছিস। মানে? মানে এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, গন্ধ নিলি, আনন্দ নিলি, ব্যাস শোধ বোধ। যা যা, এবারে কেটে পড়, কেটে পড়। কিন্তু তুমি যে বললে কাঁচ পরিষ্কার করলে মিষ্টি খাওয়াবে। আমি একবারও মুখে নিয়েছি এই কথা? যা 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 যা, কেটে পড় মোজা, কেটে পড়, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা, দাও।
এবার মিষ্টি দাও। ও হরি, তাহলে তোর কাছে টাকা ছিল? মাত্র 1 টাকা গো। বেশ, কি মিষ্টি খাবি? সন্দেশ, সন্দেশ খাবো। কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, সুন্দর গন্ধ ছাড়ছে গো। রসগোল্লা তৈরি হচ্ছে, বুঝলি? এই নে, এই নে সন্দেশ। এ কি, এইটুখানি কেন? আর একটুখানি দাও। হ্যাঁ, আরো দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন, বড় হলে বুঝবি। নে নে নে, এবার হাওয়া পাতলা কর তো, পাতলা কর। আর একটু দেবে না? তুই কি বাংলা কথাও বুঝিস না? এবার কি দোকান থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে বার করে দেবো? মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন, রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুখ আজ ভোতা হলো। কি হলো? এ কি, বোঁচা একা একা মাঠের পাশে বসে আছে কেন? দেখতে হচ্ছে। কিরে বোঁচা, তোর বন্ধুদের কাউকে তোর সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? ওরা সব মাঠে খেলছে। তাই তো, কিন্তু তুই খেলছিস না কেন ওদের সাথে? ওরা খেলতে নেয়নি? না দাদু, আমার খেলতে ইচ্ছা করছে না। কেন রে, বাড়িতে বকেছে? স্কুলে স্যার ঠেঙিয়েছে? মন খারাপ? এ কি রে, তুই আবার কাঁদছিস কেন? আরে কেন কাঁদছিস বল আমাকে, তোর কি হয়েছে? আমার মন খুব খারাপ। কেন রে, তোর মন খারাপ কেন? আমাকে বল, আমি তোর মন ভালো করে দেবো রে। ওই যে ভোলা ময়রা আছে না, ও খুব দুষ্টু লোক জানো। আমি কত কষ্ট করে কাঁচ পরিষ্কার করে দিলাম, আর ও কি না। যা এবারে কেটে পড়, কেটে পড়। দাদু, তবে এই নাও 1 টাকা, সন্দেশ খাবো। এই নে, কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আর একটুখানি দাও। জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন। তাহলে এই জন্য তোর মন খারাপ? হ্যাঁ দাদু, আমার কিন্তু একটা আবদার আছে। না না, দাবি আছে, দাবি। আমার দাবি মানতে হবে, মানতে হবে। তাই বল, কি দাবি তোর? ভোলা ময়রার মিষ্টি বিনা পয়সায় খাওয়াতে হবে। কেন রে, বিনা পয়সায় কেন? বাহ, ভোলা ময়রাকে জব্দ করতে হবে না? হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। কিন্তু বোঁচা, ঠিক করে বলতো, তোর কোনো দোষ ছিল না তো? না গো দাদু, সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। বেশ বেশ বেশ, তুই যা চাইছিস তাই হবে। আচ্ছা, এবারে আমাকে বলতো, ভোলা ময়রা কখন দোকানে থাকে না? দাদু, ও দোকান ছেড়ে কখনো যায় না। শুধু বিকেলের দিকে ও খানিকক্ষণ ঘুমোয়, আর তখন দোকান সামলায় ওর ছেলেটা, ওই খোকা। ব্যাস ব্যাস, ওতেই হবে, ওতেই হবে। শোন বোঁচা, কাল রোদ পড়লে তোর সব বন্ধুদের আসতে বলিস মিষ্টি খাওয়ার জন্য, তাও আবার বিনে পয়সায়। হ্যাঁ রে। কি মজা, কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। কি মজা, কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। আমি এবার একটু যোগ বুঝবো, কেউ এলে জাগিয়ে দিবি। ঠিক আছে বাবা। খবরদার, একটা মিষ্টিতেও হাত দিবি না। না না, দেব না। ও, ঘুমের চোখ জড়িয়ে আসছে। তুই কিন্তু উঠে যাবি না, বসে পাহারা দে। আচ্ছা, তাই হবে। বাহ, রসগোল্লার সাইজ তো বেশ ভালো, একটু
চেখে দেখি। আরে আরে আপনি কি করছেন? থামুন থামুন। আমার তো কোনো গল্পই নেই। তোমার বাবা আমায় চেনেন, তাকে বলো আমি এসেছি। কিন্তু আপনি কি? আপনার নামটাই বা কি? বলা নেই, কওয়া নেই, রসগোল্লা তুলে নিয়ে খাচ্ছেন। ওহো, তুমি আমার নাম জানবে? ঠিক আছে ঠিক আছে, বাবাকে বলো মাছি এসেছে। ও মাছি! বাবা বাবা তাড়াতাড়ি এসো, মাছি এসেছে। সবে ঘুমটা ধরেছে, কে এসেছে? আরে মাছি মাছি! মাছি? আর এই নিয়ে তুই গলা ফাটাচ্ছিস? হ্যাঁ, তুই আচ্ছা হাঁদা তো। বলো বড় মাছি এসেছে। বাবা বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। বাবা তাড়াতাড়ি এসো। ওকা উঠলে কিন্তু পট পট করে তোর সব কটা হাড় আমি ভেঙে ফেলবো। ওই দেখো, বিশ্বাস করে না, মাছি যে সব খেয়ে নিল গো। খাক খাক, যত পারে খাক। ও এরকম প্রত্যেক দিনই খায়। খা। ও বাবা বাবা, তুমি কিন্তু এরপর আমাকে আর কিচ্ছু বলতে পারবে না। ওকা চিৎকার বন্ধ করবি, না হলে কিন্তু আমি গিয়ে তোকে আর আস্ত রাখবো না। দেখেছো, তোমায় আগেই বলেছিলাম না, তোমার বাবা আমাকে খুব ভালো করেই চেনেন। যাই হোক, এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? আবার বাবাকে বিরক্ত করছো কেন? বাবা ঘুম থেকে উঠলে বলো যে মাছি খুব আনন্দ পেয়েছে। আচ্ছা। নে নে, তোরা যত পারিস খা, খেয়ে নে। দাদু কি করে আনলে? একটা ভুঁড়িওয়ালা বড় মাছি গেছিল ওর দোকানে। তাই নাকি? তারপর? তারপর আর কি? আপনার নামটাই বা কি? বলো মাছি এসেছে। মাছি এসেছে। ও এরকম প্রত্যেক দিনই খায়। এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? কিন্তু এরপর কি আর ভোলা ময়রার দোকানের সামনে দিয়ে যাওয়া যাবে? আলবাত যাবে। আর যখনই যাবি, ময়রাকে মাছির কথাটা মনে করিয়ে দিবি। ব্যাস, চিড়বির করে নিজেই জ্বলবে। নে খোকা, এবার যা, আমি বসছি। এ কি রসগোল্লার জায়গাটা ফাঁকা কেন? বাহ, আমি তো তখন তোমায় কত করে বললাম মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। এ কি ধরনের মাছি? বড় মাছি, বেশ ভুঁড়িওয়ালা মাছি। হায় 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 হায়, আমার রসগোল্লা সব কে নিয়ে চলে গেল রে। তুই খোকা নস, মস্ত বড় বোকা। আর তার থেকেও বড় বোকা হলাম আমি, যে কিনা তোকে দোকানে পাহারায় রেখে ঘুমোতে গেছিলুম। হায় 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 রে, আমার সব রসগোল্লা গুলো হাওয়া করে চলে গেল। হায় 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 রে। সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। শুধু হাসলে হবে না, তোমাদেরও কিন্তু কথা রাখতে হবে। আমাদের আবার কি কথা? বাহ, ভুলে গেছিস? এই জন্যেই তোর পড়াশোনার এই অবস্থা, বুঝলি? না না গোপাল দাদু, আর আমরা কখনো না বলে অন্যের জিনিস নেব না। ও এই কথা, ঠিক আছে করবো না। কিন্তু গোপাল দাদু, তোমাকে এইভাবে রোজ আমাদের গল্প শোনাতে হবে। শোনাতে হবে। ভালোই হলো, পুটির সঙ্গে তাহলে সাঁতারের একটা রেস হয়ে যাবে। না রে, সঙ্গে ওর ভাই দুটো আছে। তাতে কি? ওর ভাই দুটোকে তো চিনিস না, ঠিক বাড়িতে গিয়ে বলে দেবে পুটি পুকুরের ওই পারে গেছে। ওর ভাই দুটোকে একদিন এমন টাইট দেবো না। কি রে, কাকে টাইট দিবি? ওর মাথার স্ক্রু গুলো রে। দিদি, গুলটে দাদার সঙ্গে সাঁতারে রেস দিবি না কিন্তু। দিলে কিন্তু বাবাকে বলে দেবো। এই তোরা ওকে ভয় দেখাচ্ছিস নাকি? আহ, থাম তো তোরা। কি পুকুরের মাঝখানে একটা কি ভেসে আছে না? ঢিল ছুড়বো? ছড়ো ছড়ো। একটু রে, ও তো গোপাল দাদু।
হ্যাঁ রে, একটু দম বাড়ানোর ব্যায়াম করছিলাম। গোপাল দাদুকে যখন পেয়েছি তখন আর গল্প না শুনে চান করছি না। হ্যাঁ, ভেজা গায়ে গল্প শোনাতে বসে সর্দি লাগাই আর কি। তাহলে কখন শোনাবে? বিকেলে বিকেলে। বিকেলে গল্প, বিকেলে গল্প। দারুণ মজা হবে। গোপাল দাদু আজ বড্ড দেরি করছে। ওরে সবুরে মেওয়া ফলে, ঠিক বলেছিস। আচ্ছা পুটি, তুই বইয়ের ওই প্রবাদ বাক্যের জায়গাটা খুব ভালো করে পড়েছিস না রে? আবার শুরু করলি তো, সব সময় পড়া পড়া। ওই তো গোপাল দাদু। দাদু, আমরা তোমার জন্য কখন থেকে বসে আছি। বসে বসে কুমুদ ধরে গেল। চল চল চল, আর দেরি না করে শুরু করি তাহলে গল্প। আজ বেশ চমৎকার হাওয়া দিচ্ছে। সত্যি তাই, আমার বেশ খিদে 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 পাচ্ছে। তোমার সব সময় খাই খাই। তাহলে আমি এখন যাই। এই গাছের তলায় একটু দাঁড়াই। আমি বরং গাছের বাঁদরটাকে তাড়াই। হ্যাঁ, এই তোমার উচিত কাজ। আজ দারুণ হয়েছে আপনার সাজ। তখন থেকে দেখছি তোমার ছন্দের পুকুট। এই যা, বাঁদরটা নিয়ে গেল আপনার মুকুট। এবার কি হবে? আমার আমার মুকুট নিয়ে এসো, যেভাবে পারো। এই এই দে দে মহারাজের মুকুট, দে দে বলছি। কি কি মন্ত্রী, এই যে ভয়ানক দুষ্টু বাঁদর। ওহ, এভাবে হবে না মহারাজ, ওকে বন্ধুর মতো করে বোঝাতে হবে। আমার তো কখনো বাঁদর বন্ধু ছিল না, কি করে বোঝাবো? আচ্ছা, আমি বোঝাচ্ছি। ওরে ওরে পুচু মুচু কচু, বাবাটা বাবাটা, সোনাটা, মনটাটা, আমার মনটাটা, আমার পুকুটা মুকুটা দিয়ে দাও সোনা মানা, দাও মানা, দাও দাও মানা সোনা, দাও। এই যে তোমাকে ভেঙাচ্ছে মন্ত্রী। তাই তো মনে হচ্ছে। তবে রে, এবার ঢিল ছুরি, হ্যাঁ ছুরি। এ কি বাচ্চাদের ঢিলে ছোড়াছুড়ি হচ্ছে মন্ত্রী? যেভাবে হোক আমার মুকুট এনে দাও, আর কেউ এখানে এসে পড়ার আগে। কি মুশকিলে পড়লাম, এবারে কেউ এসে না পড়ে। মন্ত্রী, গোপাল না ওটা? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তুমি কি গোপালকে বাঘ মনে করছো নাকি? না না, বলছি গোপালের চোখে এই ঘটনা পড়লে লজ্জার আর শেষ থাকবে না। তার বলতে শেষে কিনা মহারাজের মুকুট বাঁদরের মাথায়। এ কি মহারাজ, লুকোচ্ছেন কেন? আহা, মন্ত্রী মশাই, আপনি আবার গাছে উঠছেন কেন? কি হয়েছে? ওহো, এই কাণ্ড। এতে লজ্জার কি আছে মহারাজ? যতই হোক বাঁদরটাই হচ্ছে মানুষের পূর্বপুরুষ। এত বকবক না করে বাঁদরটার মাথা থেকে মুকুটটা নিয়ে এসো দেখি। সে তো আনবই মহারাজ, তবে আপনার মতো গাছে উঠে নয়। এই, আমার মাথার পাগড়ি টান দিচ্ছ কেন? আরে মুখটা বন্ধ রেখে দেখে যান না মশাই। গোপাল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। বাড়াবাড়ি নয়, বরং হচ্ছে বাঁদরের সঙ্গে মুকুটের ছাড়াছাড়ি। মহারাজ, আপনার মুকুট। আসি মহারাজ, এবার মাথায় মুকুট পরে বাইরে বেরোলে দয়া করে হাত দিয়ে ধরে রাখবেন। মন্ত্রী মশাই, আপনি বরং একটা দড়ি দিয়ে পাগড়িটা বেঁধে রাখবেন, কেমন? আসি। কিভাবে গোপাল বলল দেখলেন মহারাজ? শুধু দেখিনি মন্ত্রী, শুনেওছি। এর একটা বিহিত করতেই হবে। তুমিও ভাবো আর
আমিও ভাবি। আমি ভাবছি একটা কথা। কি কথা মহারাজ? আচ্ছা, গোপাল এখনো আসেনি তো? না মহারাজ। তাহলে বলি শোনো, একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে। বলে ফেলুন মহারাজ। বলবো তো বটে, তো ভাবছি। আবার কি ভাবছেন মহারাজ? ভাবছি যা ভেবেছি তাতে গোপাল জব্দ হবে তো? তা যা বলেছেন মহারাজ, আসলে গোপাল হচ্ছে পাঁকাল মাছের মতো, এই ধরবেন ও দেখবেন সুরুত করে পিছলে বেরিয়ে গেছে। তাই ভাবছি, মানে শেষ রক্ষা হবে তো? আবার ভাবছেন মহারাজ? না না, অনেক ভেবেছি, আর একদম ভাববো না। তাহলে মহারাজ যা ফোন দিয়ে এঁটেছেন সেটা কি করবেন? তোমার উপর প্রয়োগ করে দেখাবো যত সব। আগে গোপালকে আসতে দাও, তারপর আস্তে আস্তে সইয়ে ওকে আমি জব্দ করব। ও গোপালের কথা ভেবে না আমার এখনই দারুণ আনন্দ হচ্ছে। কি নিয়ে মহারাজ মন্ত্রীর কানে গুজর গুজর করছেন? দেখতে হচ্ছে। মহারাজ গোপাল আসছে। আরে আসুন গোপাল বাবু। জানতাম কোন ফোন দিয়েছে। দেখা যাক। একি মহারাজ, আমার মতো অধমকে কি বাবু বলাটা ঠিক হলো মহারাজ? বুদ্ধিতে তুমি শ্রেষ্ঠ, তাই তোমাকে বাবু না বললে অপমান করা হয় নাকি? গোপালের মান তার আবার অপমান? ঢং। মহারাজ, এই ছোট্ট একটা বলের মতো মানুষের যখন মানই নেই, তখন আবার অপমানের কথা আসছে কেন? ইস, তোমার যখন পছন্দ নয় তখন তোমাকে গোপাল বাবু বলবো না, কিন্তু তাহলে কি বলবো? কেন মহারাজ? ও তো আমাদের শুধু গোপাল নয়, একেবারে নাড়ু গোপাল। বাবা মন্ত্রী, এই এতক্ষণে একটা ঠিকঠাক কথা বলেছ। নাড়ু গোপাল? তা বাবা নাড়ু গোপাল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, আর সেই থেকে আমার ভাবনার আর শেষ নেই। কেটে গেছে তো কালকের রাত, স্বপ্ন তাহলে আপনার নষ্ট ভাত। স্বপ্নটা যে মনের কোণায় বারবার উঁকি মারছি। তাহলে মনের কোণের দরজাটা বন্ধ করে দিন। বলছো বটে, কিন্তু তোমায় যে না বলে স্বস্তি পাচ্ছি না। তবে ঝেড়ে কাশুন মহারাজ। মহারাজের সর্দি হয়েছে নাকি যে ঝেড়ে কাশতে বলছো? মানে ওই স্বপ্নটাকে আর উঁকি মারতে না দিয়ে পুরোপুরি বাইরে আসতে বলুন। ও হরি, এই ছিল মনে? ও, তুমি তাহলে আমার স্বপ্নটা কি তা জানতে চাইছো? ভেবে দেখো গোপাল, শব্দ শুনে যদি সবাই হাসে তাহলে কিন্তু লজ্জা পেতে পারবে না। আমার নাম গোপাল, লজ্জা করার আছে কি আমার কপাল? শুরু করুন মহারাজ, শুরু করুন। স্বপ্নটা হলো একটুখানি মহারাজ। কি হলো? কিছু না মহারাজ, আসলে এটা তো স্বপ্ন, তাই চোখ খুলে শুনলে ঠিক বুঝতে পারবো না। তাহলে কি করে শুনবে? তাই আমি চোখ বুজে আরাম করে শুয়ে মহারাজ। তাহলে শুয়ে পড়ো। যতই হোক আপনি স্বপ্ন দেখেছেন পালঙ্কে শুয়ে, তাই বলছি ওই নিদেন পক্ষে অন্তত একটা খাটে যদি পেতাম। যত সব। এই, কে আছো? একটা খাট নিয়ে এসো। এই তো, এইবার একটু আরাম করে শুই। এইবার বলুন মহারাজ। আমি আর তুমি একটা সরু পথ দিয়ে হাঁটছি। মহারাজ এক মিনিট। কতটা সরু মহারাজ? ওই মন্ত্রী মশাইয়ের শরীরের মতো নাকি? কথা বলো না, স্বপ্নের ঘোরটা কেটে যাবে। ঠিক আছে, বলুন। পথে দুধারে দুই দিকে। আচ্ছা, তারপরে ঘটলো এক বিচ্ছিরি ঘটনা। যা গোপাল, কথা বলো না, স্বপ্নটা ভেঙে যাবে। বলুন মহারাজ। ব্যাস,
আমরা পড়ে গেলাম। কোথায় মহারাজ? আপনি কি পড়েছেন? তাহলে আপনিও কথা না বলে চুপ করে শুনুন। একসাথে তো মহারাজ। না না, তুমি একটা দিঘিতে আর আমি অন্যটাতে। আপনি যেটাতে পড়লেন সেটা ছোট না বড়? গোপাল, কথা না বলে শোনো। বাহ, এই না হলে আমার মন্ত্রী, যেন আমি যন্ত্র আর তুমি যন্ত্রী। ছোট বড় জানি না, শুধু এটুকু দেখলাম আমি যেটাতে পড়লাম সেটা ক্ষীরের দিঘি, আর তুমি যেটাতে পড়লে সেটা হলো গুয়ের। বলেন কি মহারাজ, গোপাল একেবারে গুয়ের দিঘিতে? তাই তো বলছি, কি বিচ্ছিরি ব্যাপার। গোপাল এবার মোক্ষম জব্দ। গু কথাটা শুনতে ভারী মন্দ। একে একটা অন্য নাম দিলে হয় না মহারাজ? দিনা সভাকবি, আমারও কেমন গু নামটা কানে বড্ড লাগছে। তাহলে বরং বলি, গোপাল গিয়ে পড়িল মলের দিঘিতে। মলের দিঘিতে? আচ্ছা মহারাজ, মল কি নরম ছিল না শক্ত? নরম না শক্ত? গোপালই ভালো বলতে পারবে যে মলটা কিরকম ছিল। ব্যাস, এরপরেই আবার ঘুম গেল ভেঙে। কই গোপাল, এবার চোখ খোলো, মহারাজের স্বপ্ন যে ভেঙে গেল। কি গোপাল, একেবারে চুপ মেরে গেলে যে। লজ্জায় গোপালের মুখ চোখ সব বন্ধ। আমার স্বপ্ন যে এখনো শেষ হয়নি মহারাজ। তাই নাকি? হয়েছে গোপাল, হয়েছে। গোপাল, তুমি এইবার মহারাজের কাছে দারুণ জব্দ হয়েছো। ওঠো, লজ্জার মাথা খেয়ে এবার বাড়ি যাও। এইবার আমার স্বপ্নটা ভাঙলো। মানে মহারাজ, কাল ভোরে আমিও একটা একই রকম স্বপ্ন দেখেছি। বলো? কিন্তু আমার স্বপ্নটা একটু বড়, তাই স্বপ্নটা শেষ হবার জন্য একটু অপেক্ষা করছিলাম মহারাজ। আর জানেন তো মহারাজ, ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। তাই? তাহলে বলো, তুমি আর কি দেখেছো? মহারাজ, আমরা তো দুই দিঘিতে পড়লাম, আর তারপর কি? তারপর কি? দুজন দিঘি থেকে উঠে পড়লাম। তখন মহারাজের গা ভর্তি ক্ষীর আর আমার গা ভর্তি থুরি ময়লা। কিন্তু ওই পরিষ্কার করব সেরকম জল কোথাও নেই মহারাজ। তখন কি করলে? তখন আর কোনো উপায় না দেখে আমরা দুজনার গা চাটতে থাকলাম মহারাজ। মানে খুব পরিষ্কার। আমি মহারাজের গায়ের ক্ষীর চাটতে থাকলাম, আর মহারাজ আমার গায়ের ময়লা চাটতে থাকলেন। কি দৃশ্য! ব্যাস, আমার ঘুম ভেঙে গেল মহারাজ। কি বলছো কি গোপাল? যা দেখেছি মহারাজ, স্বপ্নে তাই বলছি। সবাই আমার দিকে কি দেখছো? কি দেখছো তোমরা? যাও, আজকের মতো সভা পণ্ড। কেমন জব্দ এবার গোপালের সঙ্গে পাঙ্গা? বোঝো কেমন করলাম চাঙ্গা? এই জন্য বলি, করতে গেলে ফাইট হতে হবে টাইট, বুঝলি? সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। আর একটা হবে নাকি দাদু? দিনে একটাই গল্প যথেষ্ট, আর নয়। তাই তো বলি গোপাল দাদু, আর তার গল্প শুনতে হবে অল্প শোনো। এই তো, আমার গল্প শুনে শুনে দেখছি তোদেরও বুদ্ধিও খোলতাই হচ্ছে। নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। সত্যি ভাই, আমাদের মহারাজের সব দিকে নজর। কত বড় রাজা
তবু একেবারে মাটির মানুষ। সত্যি পুটি কত বড় রাজা, কিন্তু কাউকে ভয় দেখায় না। শুনলাম নদিয়ার রেঁদাচোর ধরা পড়ার পর থেকে ওকে খালি কাতুকুতু দেওয়া হয়েছিল। লোকটা হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জো। আর আমাদের নেড়িমুদিকে ওজন কম দেওয়ার জন্য কি শাস্তি দিল ভাবো? কি শাস্তি গো চিমটি? হুম, 57টা বড় বড় বাতাসা খাওয়ালো। নো জল, নট কিচ্ছু। এসব তো আমাদের রাজা মশাইকেই মানায়। আসলে এসব গোপাল দাদুর বুদ্ধি। ঠিক বলেছিস। তা সে কি রে, সকাল বেলায় সবাই একেবারে বাড়িতে হাজির? হ্যাঁ, কি ব্যাপার ন্যাপলা? গোপাল দাদু আজ সকালেই রাজামশাইয়ের ঢেড়াদার ঢেড়া পিটিয়েছে। কারোর অসুখ করলে সময় নষ্ট না করে চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। এই জন্য সপ্তদ্বীপে অত বাচ্চা কদিনা মরে গেল। কি দুঃখ! ওই ঢেড়া দেবার বুদ্ধি তার মাথায় এলো গোপাল দাদু? নিশ্চয়ই তোমার। না রে বাপু না, আমি হলাম গিয়ে গোপাল ভা। এ বুদ্ধি আমার আসে নাকি বল? হ্যাঁ, তাহলে রাজামশাইয়ের বুদ্ধি? হুম, রাজা মশাইয়েরও না। তাহলে কার বুদ্ধি? এই হলো আমাদের রাজবৈদ্য মহাশয়ের, বুঝলি? কত বড় কবিরাজ তিনি, তার চিকিৎসার গুণে মৃত্যুও হেরে যায়। ভাগ্যিস ওর মতো লোককে ঠিক মতো রাজবৈদ্য নির্বাচন করা হয়েছিল। এলেবেলে লোক তো আর কম আসেনি। কি করে নির্বাচন করা হলো গোপাল দাদু? সে এক ব্যাপার, বুঝলি? মস্ত ব্যাপার, শুনি নাকি? শুরু করো গোপাল দাদু। শোন তাহলে। সে বছর খুব গরম পড়েছিল, প্রাণ একেবারে হাই যাকে বলে। ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ, তিনি চলে গেলেন কাশীতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা, ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল! আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশি গেছে, দেখেছ কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাত, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা! তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি কি যে হবে! রাজবৈদ্য নেই ভাবলেই পেটটা কেমন গুড়ুগুড়ু করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজামশাই, যদি অভয় দেন তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন? রাজপণ্ডিত শুনুন শুনুন, কি বলে গোপাল শুনুন। কিম অদ্ভুতং! বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুনং চন্দ্রং ধরিষ্যতি। অদ্ভুতং অদ্ভুতং।
কালে কালে কতই হবে, পিঠে পুলির ল্যাজ বেরোবে, বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ, শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি, তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো গাধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন, আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী, মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? কি হলো? কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা নাপিত নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000! মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন। ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাপু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেঁচেছি। এইবার তোমাকে আসল বাছা বাছতে হবে, আর ঠিক মতো না হলে এই গালে মাখিবে চুন, ওই গালে কালি, গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালা গালি। আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য? দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে, ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবম চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক, খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলেন, এক নিঃশ্বাসে ৭৩,০০০ রোগ বলে যাব। হ্যাঁ, ওলাউটো, পেঁজরা, খোস, কাশি, সর্দি গর্মি, তরকা, কম্প, ঝম্প, শ্বেতসার, কত হলো? কে এমন মূর্খ আছে যে গুনবে ভারমশাই? ও যদি ৭৩,০০০ রোগের নাম বলে, আমি বলবো ৮৩ লাখ। সব বড় বড় রোগ, সর্দি কাশির মতো নাতি নাতনি রোগ নয়। শুনুন তাহলে, যক্ষা, রক্তাম্বু, অস্থিবাস, বেগুন চোরা, দাপট কাঁটা, আটকা, মরা মাছ, হাঁস পোকা। থামো থামো থামো, ও এ তো কানের পোকা, নাড়িয়ে ছেড়ে দেবে। শুধু কানে কেন মহারাজ, কানে, বগলে, নখে, সর্বত্রই পোকা নড়বে, তবে আমার নাম শাস্ত্রী।
গোপাল, আর বিলম্ব করলে দেশত্যাগী হব বলে দিলাম। বেশ বেশ মহারাজ, আমি শুরু করি। আচার্য মশাই, আচার্য মশাই, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। না 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 না, আসতে হবে না, আসতে হবে না। বলছিলাম কি, ওই কৃষ্ণনগরের দেওয়ালে দেওয়ালে লেখা হলো রাজবৈদ্য চাই। আপনি বিদেশের লোক, কি করে খবর পেলেন? সে যেতেই পারে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য বলে কথা, কম ব্যাপার নয়, বুঝেছো? বুঝেছি, সে যাকে। কবিরাজ মশাইগণ, সভাসদগণ, আপনারা সবাই জানেন আমাদের শাস্ত্রে একটা কথা আছে, শতং মারি ভবেত বৈদ্য। যে কবিরাজ যত বেশি মারতে পারবে সে তত বড় বৈদ্য। নিন আচার্য মশাই, আপনি বলুন কজন মরেছে এ পর্যন্ত? কি করে হুট করে বলি? বলুন বলুন, ওই দু চারটে কম বেশি হলে সেটা কিছু হবে না। তা ধরেন মোট রোগী দেখেছি ৩,৮০৬ জন গতকাল পর্যন্ত। হাততালি হাততালি হাততালি। এবার বলুন আচার্য মশাই, তাদের মধ্যে মেরেছেন কজনকে? মানে কজন মরেছে আর কি। একেবারে ২৫০০। যমরাজের ঘরে পাঠিয়ে আমি কবিরাজ। আরে দূর দূর, নাবালক, দুগ্ধপোষ্য, ২৫০০ মেরেই একেবারে হনুমানের মতো লাফাচ্ছে দেখো। হ্যাঁ, এ কবিরাজি না করে রাজসভায় নাচুক মহারাজ। হ্যাঁ, এর রোজই ২.৫ পো আদা নিম পাতার সঙ্গে বেটে খাওয়া উচিত। আপনি কতজন রোগী দেখেছেন শাস্ত্রী মশাই? ১৫০০ হবে, কি বলো? আমি দেখেছি ১৮,৭৭১ জন, মরেছে ১৮,৩০০। লোকে আমার দেশে আমার ছবি রেখে চরণামৃত খায়, বুঝেছেন? বুঝলেন তো? একবার দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে থামলো, খবর এনেছে ওরা। তা আমি শক্তি বাড়াবার জন্য একটু শরবত দিলাম। ওরা খেলো? খেলো, ফুলে গেল, পটাং করে ফেটে মরে গেল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে পাকড়ো পাকড়ো। আপনি কোথায় পালাচ্ছেন দাদু মশাই? আমাকে ছেড়ে দিন মশাই, আমি এদের মতো অত গুণী নই। সে কি, রোগী দেখেননি আপনি? দেখেছি মশাই, কিন্তু বড় কম। কেন কম কেন? আমি যে রোগ হতেই দিই না। আমার গুরু আমায় শিখিয়েছেন, রোগের কারণগুলো নষ্ট করে দিলে রোগই হবে না। আমি যে তাই করি। কত রোগী এতদিন দেখেছেন কবিরাজ মশাই? সারা জীবনে আমি দেখেছি ১০০০ খানেক রোগী, আর মরেছে মাত্র ৩০ জন। তাতেই আমার লজ্জা করে। তাই বলছিলাম আমায় ছেড়ে দিন, আমি এদের মতো এত বড় কবিরাজ নই। আমি বড় তুচ্ছ, এখানে এসে খুব ভুল করেছি। কিন্তু কবিরাজ মশাই, এখানে না এলে আপনি আরো ভুল করতেন যে, কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার মতন রাজবৈদ্যকেই খুঁজছেন। যে কবিরাজ রোগের কারণগুলো নষ্ট করে দেন তিনিই যে শ্রেষ্ঠ। যে কবিরাজ রোগীর মৃত্যু হলে দুঃখ পায়, লজ্জা পায়, তিনিই তো শ্রেষ্ঠ। মহারাজ, এই আমার শ্রেষ্ঠ কবিরাজ, নির্বাচন শেষ মহারাজ। সাবাস গোপাল, সাবাস। তোমার রাজবৈদ্য নির্বাচন এই দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তুমি শুধু হাসির রাজা গোপাল ভাঁড় নও, তুমি এই বাংলার অলংকার। সত্যি গোপাল দাদু ঠিক বলেছিলেন রাজবৈদ্য। রোগের চিকিৎসার চেয়ে বড় হলো রোগ হতে না দেওয়া।
তাই সামান্য রোগ হলে চিকিৎসালয়ে আসতে বলে ঢেড়াদার ঘুরে বেড়াচ্ছে। এমন রাজবৈদ্যকে তুমি বলেই নির্বাচন করতে পেরেছো। রাজা মশাই ঠিকই বলেছেন, তুমি শুধু হাসির রাজা নও, তুমি জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। আমার নাম কিড়মিড়িয়া, আমি কিসি কো নেহি ছোড়তা। যা যা পালা পালা, গিয়ে তোদের রাজাকে খবর দে, বল গিয়ে যে কিড়মিড়িয়া এসেছে, কিড়মিড়িয়া। দেখো দেখি কাণ্ড, একেই বলে ঘোর কলিকাল। আকাশে এক ফোঁটা মেঘ নাই, অথচ মেঘ ডাকছে। এবার কি তবে বিনা মেঘে বজ্রপাত হবে নাকি? রাম 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 রাম। কিরে, কি ব্যাপার? আরে বৃষ্টির ভয় একেবারে হুড়মুড়িয়ে ঢুকলিছি সব। ও গড়গড়ার মা, তোর গড়গড়াটা কই? হালের গরু বাঘে খেয়েছে, পিঁপড়েটা নেমই। আরে বাবা, মেঘ ডাকার আওয়াজে একেবারে সব চমকে গেলি যে। আরে আমরা কেন? শুনলে তুমিও চমকে যাবে। যা একটা কাণ্ড হয়েছে না। হ্যাঁ, তুমি কিন্তু একটা কথা ঠিকই বলেছো দাদু, আমাদের খাবে, তবে বাঘে নয়, রাক্ষসে। তোমরা যেটাকে মেঘ ডাকা বলছো, সেটা আসলে রাক্ষসের ডাক। এক ভয়ানক রাক্ষস এসেছে কৃষ্ণনগরে। আরে আমরা তো সেই খবরটাই দিতে এলাম।